তিতাস গ্যাসের সিস্টেম লসে বছরে ৩,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি, চুরিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ। নগদের কার্যালয়ে দুদকের অভিযান, ২,৩০০ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রমাণ। প্রতিযোগিতা সক্ষমতায় টিকতে পণ্য বহুমুখীকরণের আহ্বান বাণিজ্য উপদেষ্টা, নিরবচ্ছিন্ন জ্বালানি চান ব্যবসায়ীরা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গত অর্থ বছর তিতাস গ্যাসের সিস্টেম লস বেড়ে দাঁড়িয়েছে ৭.৫ বেশি, যার আর্থিক মূল্য প্রায় ৩,০০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটি বলছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সিস্টেম লস কমাতে জোর তৎপরতা চলছে। গ্যাস চুরির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় ১৩,৫০০ কিলোমিটার পাইপলাইনে গ্যাস বিতরণ করে তিতাস। গ্রাহকের ২৮.৫ লাখই আবাসিক। এছাড়া তারা গ্যাস সরবরাহ করে শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও সিএনজি স্টেশনে। গত অর্থ বছর তিতাস পেট্রোবাংলা থেকে গ্যাস বরাদ্দ পায় ১,৫৭০ কোটি ঘনমিটার, বিক্রি করে ১,৪৫০ কোটি ঘনমিটার। বাকি ১২০ কোটি ঘনমিটার গ্যাস বা ৭.৬৭ যায় সিস্টেম লসে, যেখানে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির অনুমোদিত সিস্টেম লসের সীমা ২%। তিতাস বলছে, তারা এখন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পারছে। তাদের দাবি, পুরনো পাইপলাইনও সিস্টেম লসের বড় কারণ। ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে আমাদেরকে, সেই ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে অবৈধ কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং এটার রেজাল্ট পাচ্ছি। আমরা চেষ্টা করবো যে সিস্টেম লস দিনে দিনে বেড়ে যাচ্ছে, তো এটা আমরা চেষ্টা করবো যে আমার একটা টার্গেট থাকবে। এখন যদি সিস্টেম লস 10 থাকে, আমার সামনের মাসে আমি এটা 8 আনবো, রাতারাতি এটা করতে পারবো না। দেখা যাচ্ছে যে অবৈধ সংযোগগুলো লাগছে, কেটে ফেলছি, আবার লেগে যাচ্ছে, এগুলো নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে রাখতে হয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র, বাড়ছে শিল্প ও আবাসিক সংযোগের গ্যাস সংকট। তারা বলছেন, গ্যাস চুরি ঠেকাতে আরও কঠোর অবস্থান নিতে হবে সরকারকে। আমরা তো দেখতে পাচ্ছি সিস্টেম লস কমাবার ব্যাপারে তিতাস যথেষ্ট সাকসেস দেখাতে পারছে না। তার মানে এখানে যেই জিনিসপত্রগুলো করতে হবে সেটা হচ্ছে এক্সট্রিম এনফোর্সমেন্টে যেতে হবে। কিছু কিছু লোককে হয়তো জেলেও দিতে হবে তারা যদি অবৈধ কানেকশন সৃষ্টি করে। এলাকা ভিত্তিক সচেতনতা গ্রো করতে হবে যে আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন টু স্টপ দিস, তাহলে আপনারাও গ্যাস পাবেন না। সিস্টেম লস বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের মুনাফাতেও। গত অর্থবছর প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান ছাড়িয়েছে ৭.৫ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিতাস গ্যাসের সিস্টেম লস নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, তিতাস গ্যাস এবার বলছে যে প্রায় ৭.৫ মতন তাদের সিস্টেম লস হয়েছে, যেটা আর্থিক পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকার মতো। আপনার কাছে এটা কতটা যৌক্তিক বলে মনে হয়? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, তিতাস গ্যাস যেটা বলছে ৩,৫০০ কোটি, এবং এটা যদি আমরা সারা বাংলাদেশের গ্যাস সিস্টেমের কথা চিন্তা করি, যেহেতু তিতাস প্রায় অর্ধেক, টোটাল গ্যাসের অর্ধেক ডিস্ট্রিবিউট করে থাকে, তো টোটালটা যদি চিন্তা করি তাহলে প্রায় 70 বিলিয়ন কিউবিক ফিট পরিমাণ, বিপুল পরিমাণ গ্যাস আমাদের অপচয় হচ্ছে, যেটাকে পেট্রোবাংলা বলছে আনঅ্যাকাউন্টেড ফর গ্যাস। এখানে সিস্টেম লস রয়েছে, মানে পিলফারেজ, তারা সুনির্দিষ্টভাবে এটাকে পিলফারেজ হিসাবেই বলেছে। কাজে এটা কোনোভাবেই যুক্তিযুক্ত বলা যায় না। এবং আমরা যদি অন্যান্য দেশের স্ট্যান্ডার্ডের সাথেও চিন্তা করি, এটাকে যদি 3% নামিয়ে আনা যায়, তাহলে প্রায় 40 বিলিয়ন কিউবিক ফিট গ্যাস অপচয় কমানো সম্ভব। এবং এই গ্যাস দিয়ে আমাদের যে প্রতি বছর বিদ্যুৎ উৎপাদন করছি আমরা, বা গত অর্থ বছর যেটা করেছি, তার প্রায় 4 থেকে 5% অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারি। কিংবা শিল্প কারখানা এবং ক্যাপটিভ জেনারেশনে যে গ্যাস আমরা সাপ্লাই কার্টেল করতে হয়েছে, সেই কার্টেলের পরিমাণ যেটা, এটা অনেকটা তার সমপরিমাণই হবে। অন্যদিকে আমরা যদি এটাকে এলএনজির মূল্য, যেটা স্পট মার্কেট প্রাইস রয়েছে, সেটাকে সাশ্রয়ী মূল্য যদি $10.5 ধরি, তাহলে এর মূল্য দাঁড়াবে বাৎসরিক প্রায় 400 মিলিয়ন মার্কিন ডলার। কাজেই এটাকে আসলে
পিলফারেজ কমানো, ড্রাইভটাকে আরেকটু স্ট্রেংথেন করা, এবং সেই সাথে আমাদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যে লিকেজগুলো রয়েছে সেটা চলমান প্রকল্পগুলোকে এক্সপিডাইট করা এবং সাথে নতুন প্রকল্পের জন্য অর্থায়নের ব্যবস্থা করা এবং সেই প্রকল্পগুলোকে ক্যারি ফরওয়ার্ড করা, যাতে নেক্সট গভর্নমেন্ট যখন আসবে তারাও যেন বাস্তবায়ন করতে পারে। তাহলে হয়তো গ্র্যাজুয়ালি এটা আমরা কমাতে পারবো। শফিকুল আলম, আপনার কাছে জানতে চাইবো, সিস্টেম লসের অন্যতম প্রধান কারণ বলা হচ্ছে অবৈধ সংযোগ। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই জানি যে তিতাসের অনেকেই আছে এই অবৈধ সংযোগ দেওয়ার ক্ষেত্রে জড়িত থাকে। তো এক্ষেত্রে তিতাসের আসলে ওই সিস্টেম লস কমাতে তাদের ইচ্ছা কতটা থাকবে বলে আপনি মনে করেন, এবং এক্ষেত্রে সংস্কার কতটা জরুরি বলে মনে করেন? অবশ্যই সংস্কারের প্রয়োজন রয়েছে এবং এটা একটা প্রপার মনিটরিং মেকানিজমের ভিতর দিয়ে নিয়ে আসা উচিত। অ্যাপ্রোপ্রিয়েট একটা মনিটরিং মেকানিজম থাকবে যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে এবং প্রতিটা ডিস্ট্রিবিউশনের সিস্টেমে যেন এই লসটা যেন একই পর্যায়ে চলে আসে। এবং অতীতে যেটা হয়েছে হয়তো অনেক সময় আমরা রিপোর্টেও দেখেছি, এটা হয়তো রাজনৈতিক বিবেচনা বা বিভিন্ন ইনসেন্টিভের মাধ্যমে তারা এটা করেছে। যেহেতু পরিবর্তিত পরিস্থিতি এসেছে, এখন এই সরকারের হাতে এটা একটা সুযোগ এই সিস্টেমটাকে চেঞ্জ করা এবং একটা অ্যাপ্রোপ্রিয়েট মনিটরিং মেকানিজমের ভিতর নিয়ে আসা। আপনার কি মনে হয় যে তিতাস গ্যাস এই এখন আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে তারা তাদের কার্যক্রম ভবিষ্যতে পরিকল্পনা কতটা করতে পারবে বলে আপনি মনে করেন? দেখুন, এটা অবশ্যই সরকারের দিক থেকেও বিবেচনা করতে হবে। এটা কমপ্লিটলি একদম মিনিস্ট্রি লেভেল থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত টোটাল সিস্টেমের ভিতরে একটা প্রসেস ডেভেলপ করতে হবে। আমি যেটা বলছি আসলে সেটা সুশাসনের কথা বলছি, একটা যখন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং মেকানিজম থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা পারবো কিনা, আমাদের সব খাতে তো আর ব্যাপারটা এরকম হতে পারে না, শুধুমাত্র যে এখানেই হচ্ছে তা না, এটা অন্য খাতেও হচ্ছে। কাজে এটা আমাদের একটা ন্যাশনাল প্রবলেম, সেটাকে আমাদের সলভ করতে হবে এবং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং মেকানিজম এবং মনিটরিং মেকানিজম থাকাটা জরুরি। শফিকুল আলম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে গ্যাস অনুসন্ধান। এ নিয়ে অনেকটাই আশাবাদী বাপেক্স। প্রত্যাশা অনুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দিনে গড়ে সরবরাহ করা যাবে 10 মিলিয়ন ঘনফুট, আর এর বাজার মূল্য হবে প্রায় 16,700 কোটি টাকা। পেট্রোবাংলা বলছে এই কূপ থেকে উত্তোলন শুরু হলে সর্বপ্রথম গ্যাস পাবে যমুনা সার কারখানা। জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স 1980 সালে। এরপর কেটেছে 44 বছর। কয়েকবার সাইসমিক উপাত্ত ও ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে করে বাপেক্স। উপাত্ত বিশ্লেষণে গত 24 জানুয়ারি জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে বাপেক্স। রিপোর্টগুলি অ্যানালাইসিস করতে বেশ সময় লাগে, বিভিন্ন অ্যানালাইসিস করতে করতে সময় লাগে। তারপরে হেরা যদি সিলেক্ট করে দেয় অ্যানালাইসিসে, যদি তাদেরকে মেনশন করে যে এই জায়গাটা পাবো, এই জন্য হয়তো সময় লাগার একটা কারণ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর গ্যাসের অনুসন্ধান শুরু হওয়ায় আনন্দিত স্থানীয়রা। দেশের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের, এমনটাই আশা তাদের। কূপ খননের ফলে জাতীয় অর্থনীতিতে এই খনিজ সম্পদ যুক্ত হবে, এর জন্য দেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। আমাদের যারা এখানে আছে যোগ্যতা অনুযায়ী তাদেরকে একটু চাকরির ব্যবস্থা করবে এই প্রত্যাশা রাখি। এই প্রকল্পে গ্যাসের উপস্থিতির বিষয়ে অনেকটাই আশাবাদী বাপেক্স। আর এখানে গ্যাস পাওয়া গেলে যমুনার ওই পারেও গ্যাসের সন্ধান পাওয়ার আশা পেট্রোবাংলার। এটা তো মাটির নিচের যেহেতু বিষয়, আমরা এটা সাধারণত এই যে অ্যানালাইসিস করে যে ইন্ডিকেশনটা আমরা পেয়েছি তারপরেই কিন্তু আমরা এখানে আসলে ড্রিলিং করি। এটা তো অনুসন্ধান কূপ খনন করছি, এরপরে আমরা আশেপাশে আরও অনেকগুলো উন্নয়ন কূপ খনন করব যেন আমাদের প্রোডাকশনটা আরও বাড়তে পারে, আর এটাকেই বেস করে আমরা আরও এলাকাকে নিব। 3 মাস মেয়াদী প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 168 কোটি টাকা। আর 3000 মিটার খননের পর 400 BCF গ্যাস পাওয়া গেলে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের প্রায় 2300 কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে নগদের কার্যালয়ে অভিযান চালায় দুদক। সংস্থার সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার জানান, প্রাথমিকভাবে 1700 কোটি টাকা পাচার ও 600 কোটি টাকার ই মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
দুদক টিম এ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে, তারা যাচাই বাছাই করে দেখবে। দুদক কর্মকর্তা তানজির আহমেদ জানান, নথিপত্র যাচাই বাছাই শেষে কমিশনের প্রতিবেদন দেয়া হবে। জানা গেছে, দেশে মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় 5,000 অবৈধ এজেন্ট রয়েছে। এসব এজেন্টের মাধ্যমে গত 1 বছরে প্রায় 75,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এলডিসি উত্তরণের পর প্রতিযোগিতা সক্ষমতায় টিকতে না পারলে রপ্তানি খাতের জন্য ভয়াবহ বিপদ রয়েছে। তাই আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পণ্য বহুমুখীকরণের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, উৎপাদন বাড়াতে নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। দেশে 6,000 প্লাস্টিক পণ্য তৈরির কারখানা রয়েছে, যেখান থেকে বছরে $2.5 বিলিয়ন রপ্তানি হয়। গত বছরে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি 29%। 12 লাখ লোকের কর্মসংস্থান হয়েছে এ খাতে। আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ খাতের ব্যবসায়ীরা বলেন, প্রয়োজনীয় অবকাঠামো, কারখানায় জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত হলে প্লাস্টিক খাত থেকে বিপুল রপ্তানি আয় সম্ভব। আমাদের সরকারের যেটি দরকার সেটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের জ্বালানি সক্ষমতা, জ্বালানির প্রাপ্যতা এবং লো কস্টের এই জায়গাগুলি যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা কোনোভাবেই বাংলাদেশকে দমাইতে পারবে না। সম্ভাবনাময় এ খাতকে পরিবেশ উপযোগী করে খারাপ প্লাস্টিক নিশ্চিহ্ন করতে কাজ করবে সরকার। ব্যাড প্লাস্টিককে আমরা রহিত করব, আমরা এটাকে অগ্রসর হতে দিব না এবং এটাকে আমরা নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবো। বাট গুড প্লাস্টিকের সাথে আমরা বাস করব এবং রেসপন্সিবিলিটির সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ব্যবহার করার প্রচেষ্টা চালাবো। উপদেষ্টা বলেন, এলডিসি উত্তরণের পর কোনো প্রণোদনা দেবে না সরকার। তাই আন্তর্জাতিক বাজারে টিকতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে উদ্যোক্তাদের। যেসব জায়গায় আমরা কম্পারেটিভনেস আমাদের আনা দরকার, আমি উদ্যোক্তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো যে আপনারা কম্পারেটিভনেসের ইনভেস্টমেন্ট করেন, কারণ ভবিষ্যতে কম্পারেটিভনেস না থাকলে দারুণ বিপদে পড়ে যাবে। 4 দিনের প্লাস্টিক পণ্য মেলায় রয়েছে দেশি বিদেশি 8 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চামড়া, পাট, কৃষি, প্রক্রিয়াজাত কৃষি পণ্য ও ওষুধ শিল্প খাতের রপ্তানি বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্ম পরিকল্পনা তৈরিতে কাজ করবে এই কমিটি। তৈরি পোশাক খাতের ছাড়াও গুরুত্বপূর্ণ রপ্তানি খাতগুলোর সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। নগদ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত সহায়তার উপায় চিহ্নিত করবে এই কমিটি। এর আগে সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোর বিকাশে একটি বিশেষ প্ল্যাটফর্ম গঠন করা হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে গঠিত এই কমিটিতে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটি আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের ৪র্থ কার্যদিবসে মূল্যসূচকের পতনে লেনদেনও কমেছে। আগের দিনের চেয়ে বুধবার 128 কোটি টাকার বেশি লেনদেন কমেছে। সেই সাথে দর হারিয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সার্বিক সূচক, তবে লেনদেন বেড়েছে। বুধবার ইতিবাচক অবস্থানে থেকেই লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 5 মিনিটে সূচক বাড়ে 10 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 2.43 পয়েন্ট কমেও অবস্থান করছে 5189 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 391 কোটি 15 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 128 কোটি 40 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 52 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 143টির, কমেছে 209টির। অপরিবর্তিত রয়েছে 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, দ্বিতীয় রবি, তৃতীয় অবস্থানে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম তশরিফা ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় আরএকে সিরামিক্স, তৃতীয় অবস্থানে এশিয়ান টাইগার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৩৭.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪,৪৮২ পয়েন্টে। লেনদেন ৭,৫৪ লাখ টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে ১২২ টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে ১৫৬ টাকা ৪৮ পয়সায়। দর বেড়েছে ইউরোরও, বিনিময় হয়েছে ১৩০ টাকা ২০ পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে ১ টাকা ৪৫ পয়সায়। অপরিবর্তিত রয়েছে সৌদি রিয়েলের দর, বিনিময় হয়েছে ৩২ টাকা ৬৯ পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে ৩৩ টাকা ৩৮ পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে ৩৯৭ টাকা ২২ পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে ২৭ টাকা ৪৭ পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।